ছাত্রীরা, গতদিন আমরা অ্যাসিড, ক্ষার ও লবণ এই অধ্যায়টা পড়া শুরু করেছিলাম। তার মধ্যে সালফিউরিক অ্যাসিড অবধি আমরা পড়েছিলাম। আজকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে পড়া শুরু করব। ঠিক আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড মিউরিয়াটিক অ্যাসিড নামেও কিন্তু পরিচিত। ঠিক আছে? আর বলা হচ্ছে, দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা হাইড্রাসিড। হাইড্রাসিড কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা জানার জন্য আমি একটু বলি আগে হাইড্রাসিড কাদেরকে বলে আর অক্সি অ্যাসিড কাদেরকে বলে। দেখো, যে সমস্ত অ্যাসিডের অণুতে অক্সিজেন পরমাণু যুক্ত থাকে না সেই সমস্ত অ্যাসিডকে বলা হয় কি হাইড্রাসিড। যেমন কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোসায়ানিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড। হাইড্রোব্রোমিক অ্যাসিড হচ্ছে HBr, হাইড্রোসায়ানিক অ্যাসিড HCl। এগুলো সবই অ্যাসিড, কিন্তু দেখো এই সব অ্যাসিডের অণুতে কোনো অক্সিজেন পরমাণু যুক্ত নেই, তাই এই অ্যাসিডগুলোকে বলা হচ্ছে হাইড্রাসিড। তাই HCl হচ্ছে কি একটা হাইড্রাসিড। এবার অক্সি অ্যাসিড কাকে বলে? যে অ্যাসিডের অণুতে হাইড্রোজেন পরমাণু অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে তাদেরকে কি বলা হয়? অক্সি অ্যাসিড। যেমন কি H2SO4। দেখো, H2SO4 বা সালফিউরিক অ্যাসিড, তাতে কি হাইড্রোজেন পরমাণু অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত আছে। বা কার্বনিক অ্যাসিড H2CO3, সালফিউরিক অ্যাসিড H2SO4, নাইট্রিক অ্যাসিড HNO3 ইত্যাদি। ওগুলো হচ্ছে কি সব অক্সি অ্যাসিড, কারণ ওখানে হাইড্রোজেন পরমাণু অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত অবস্থায় থাকে। তাহলে বোঝা গেল HClকে কেন আমরা হাইড্রাসিড বলছি। আচ্ছা, এবার আমরা আসবো হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাসায়নিক ধর্মে। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজনটা প্রথমে দেখানো হয়েছে। আমরা কেন HClকে অ্যাসিড বলছি? কারণ এটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করছে কেবলমাত্র ক্যাটায়ন রূপে, সেই জন্য HCl হচ্ছে একটা অ্যাসিড। কিন্তু দেখো, আমি বলছি HCl এর বিয়োজনে তাহলে কি উৎপন্ন হলো? H+ এবং Cl-, এবং HCl একটা তীব্র অ্যাসিড। কেন তীব্র অ্যাসিড? দেখা যাচ্ছে জলীয় দ্রবণে HCl এর সম্পূর্ণরূপে বা বেশিরভাগ HClই বিয়োজন ঘটিয়ে H+ এবং Cl- আয়ন উৎপন্ন করছে, মানে সম্পূর্ণরূপে বিয়োজন ঘটছে দিয়ে H+ এবং Cl- আয়ন উৎপন্ন করছে। যে সমস্ত অ্যাসিডরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে কি বলা হয়? তীব্র অ্যাসিড। HClও সেরকম জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, তাই HCl হচ্ছে কি একটা তীব্র অ্যাসিড। বোঝা গেল? এটা হচ্ছে জলীয় দ্রবণে HCl এর বিয়োজন। এবার দেখো, HCl বিয়োজিত হয়ে কি উৎপন্ন করছে? H+ এবং Cl-, মানে একটা HCl এর অণুতে একটাই মাত্র প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু বর্তমান। বোঝা গেল? এখানে আমরা আরেকটু বিষয় জানব যে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কাকে বলে। ক্ষারগ্রাহিতা হচ্ছে বিষয়টা কি? দেখো, কোনো অ্যাসিডের একটি অণুতে যত সংখ্যক, মানে প্রতি অণুতে যত সংখ্যক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে তাকে, সেই সংখ্যাটাকে ওই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলে। HCl জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করছে? H+ Cl-, এখানে একটা মাত্র প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু বর্তমান, তাই HCl এর ক্ষারগ্রাহিতা হচ্ছে কি 1, বা এটাকে আমরা এক ক্ষারীয় অ্যাসিডও বলতে পারি। মানে এটা HCl হচ্ছে এক ক্ষারীয় অ্যাসিড আর এর ক্ষারগ্রাহিতা কত? 1। বোঝা গেল বিষয়টা? তাহলে জলীয় দ্রবণে বিয়োজনটা বোঝানো গেল যে এটা তীব্র অ্যাসিড, বেশিরভাগটাই বিয়োজিত হয়ে যাচ্ছে দিয়ে H+ Cl- আয়ন উৎপন্ন করছে, এবং এর সঙ্গে আমরা ক্ষারগ্রাহিতাটাও জানলাম যে এখানে একটি মাত্র প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু বর্তমান বলে HCl এর ক্ষারগ্রাহিতা 1, বা HCl অ্যাসিডটাকে আমরা বলতে পারি যে এক ক্ষারীয় অ্যাসিড। বোঝা গেল? এবার দেখো, ক্ষারের সাথে বিক্রিয়া। আমরা সকলেই জানি অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হবে। দেখো, NaOH + HCl, NaOHটা হচ্ছে কি তীব্র ক্ষার। তীব্র অ্যাসিডের মতো তীব্র ক্ষারটাও কাকে বলে? যারা জলীয় দ্রবণে বেশিরভাগটাই বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করবে, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করবে, তাদেরকে তীব্র ক্ষার বলবে। আর পরের বিক্রিয়াটায় দেখা হচ্ছে, দেখো, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটা মৃদু ক্ষার। এরা কি জলীয় দ্রবণে স্বল্প মাত্রায় বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করবে, তাই এদেরকে কি বলা হচ্ছে? মৃদু ক্ষার। এবার এই তীব্র ক্ষার আর মৃদু ক্ষারের সঙ্গে HCl এর বিক্রিয়াটা দেখানো হয়েছে। দেখো,
দেখো NaOH এর সঙ্গে HCl এর বিক্রিয়ায় কি উৎপন্ন হলো, NaCl প্লাস H2O, মানে লবণ আর জল। এটা সবসময় মনে রাখবে, অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন হয়, ঠিক আছে। আর এই বিক্রিয়াটাকে প্রশমন বিক্রিয়াও বলা হয়। প্রশমন বিক্রিয়াটা আমরা আরও একটু ডিটেলসে পরে পড়ব, পরে তোমাদের আছে, ঠিক আছে। এখন এটুকু মনে রাখবে যে অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় সেটা তীব্র ক্ষার হতে পারে, মৃদু ক্ষার হতে পারে, অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, লবণ এবং জল। প্রথম ক্ষেত্রে দেখো উৎপন্ন হয়েছে NaCl, সেটা সল্ট। পরের ক্ষেত্রে দ্বিতীয় ইকুয়েশন বিক্রিয়াটা উৎপন্ন হয়েছে CaCl2, সেটাও সল্ট। আর দুটো ক্ষেত্রেই দেখো জল উৎপন্ন হয়েছে। আর এই বিক্রিয়াটা কি বিক্রিয়া, এগুলো এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। আচ্ছা, এবার যে বিক্রিয়াটা আমরা জানবো সেটা হচ্ছে কার্বনেট ও বাইকার্বনেট যৌগের সঙ্গে বিক্রিয়া। দেখ, আমি আগের দিনও বলেছিলাম কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। মানে এটা অ্যাসিডের একটা শনাক্তকরণ প্রক্রিয়া হিসেবেও ব্যবহার করা হয়। কীরকম, ধরো একটা সলিউশন তোমাকে দিয়ে দেওয়া হলো একটা টেস্ট টিউবে, তার মধ্যে যদি কার্বনেট দেওয়ার ফলে দেখা যায় যে বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে ওই অ্যাসিডটা, মানে যে তরলটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে তরলটা দেওয়া হয়েছিল সেটা কোনো অ্যাসিড। কী অ্যাসিড হয়তো বলতে পারবো না, কিন্তু সেটা যে কোনো অ্যাসিড আমরা এটা বলতে পারবো। এটা অ্যাসিডের শনাক্তকরণেও অনেক সময় ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। দেখো প্রথম বিক্রিয়াটা ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2O এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। নিচের বিক্রিয়াটা দেখো নিচের বিক্রিয়াটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে যে কার্বনেট বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে দেখো ধাতুর সাথে বিক্রিয়া, ধাতুর সাথে HCl এর বিক্রিয়া, ঠিক আছে। দেখো প্রথমে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে Zn প্লাস 2HCl, ZnCl2 প্লাস হাইড্রোজেন গ্যাস। এখানে একটা কথা বলার আছে, দেখো আমরা জানি মানে হাইড্রোজেনের থেকে যারা বেশি তড়িৎ ধনাত্মক ধাতু, যেমন ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, লোহা, টিন, এগুলো হচ্ছে কি ধাতুর সঙ্গে প্রভৃতি ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কি হয়, অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন মানে HCl, এই যে একটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, এই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনগুলি ধাতুর পরমাণু দ্বারা কি হয়, প্রতিস্থাপিত হয়ে লবণ উৎপন্ন করে এবং সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। বোঝা গেল? এটা আমরা আগেও হয়তো পড়েছি নিচু ক্লাসে। মানে হচ্ছে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, লোহা, টিন প্রভৃতি ধাতুর সঙ্গে কি হচ্ছে, অ্যাসিডের বিক্রিয়ায় অ্যাসিডের যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনটা আছে সেটা ধাতুর দ্বারা কি হয়, প্রতিস্থাপিত হয়ে লবণ এবং হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। দেখো Zn প্লাস 2HCl, এখানে এই যে দুটো হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেনটাকে বার করে দিয়ে কি উৎপন্ন করলো, H2। 2HCl মানে কি, দুটো হাইড্রোজেন পরমাণু আছে এখানে, একটা HCl একটা হাইড্রোজেন থাকে, দুটো HCl মানে কি দুটো হাইড্রোজেন পরমাণু, দুটো হাইড্রোজেন পরমাণু যেটা বের হলো সেটা যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। আর এই যে হাইড্রোজেনটা যেখানে ছিল সেখানে দেখো Znটা গিয়ে যুক্ত হলো। এই যে বিক্রিয়াটা, এটাকে কি বলা হয়, প্রতিস্থাপন বিক্রিয়া। এবার একটা জিনিস বোঝো, এই বিক্রিয়া ব্যবহার করা হয়েছিল কি, লঘু HCl, ঠিক আছে, লঘু HCl। কিন্তু যখন গাঢ় HCl এর সঙ্গে ধাতুর বিক্রিয়াটা হবে তখন দেখো একটু ডিফারেন্ট হবে। কীরকম, গাঢ় HCl এর সঙ্গে যদি অক্সিজেনের প্রেজেন্টে কপার ধাতুর সাথে বিক্রিয়া হয় তাহলে সেক্ষেত্রে দেখো কি হবে, গাঢ় HClটা এখানে অক্সিজেনের প্রেজেন্টে কি করবে, কপারকে তোমার জারিত করে CuCl2 উৎপন্ন করবে। এটা কি হচ্ছে, একটা জারণ বিজারণ বিক্রিয়ার মতো, কপারটা জারিত হয়ে CuCl2 হবে, আর হাইড্রোজেন গ্যাস কিন্তু উৎপন্ন হবে না, তার পরিবর্তে জল উৎপন্ন হবে। এই
বিক্রিয়াগুলো খুব ভালো করে লিখে প্র্যাকটিস করবে যে কোন ক্ষেত্রে কোনটা হচ্ছে। লঘু HCl এর সঙ্গে দেখো জিঙ্কের বিক্রিয়াটা যেরকম হলো, গাঢ় HCl এর সঙ্গে ধাতুর বিক্রিয়াটা মানে কপারের বিক্রিয়াটা আলাদা হলো। এক্ষেত্রে কি হলো, CuCl2 এবং জল উৎপন্ন হলো, হাইড্রোজেন গ্যাসটা কিন্তু উৎপন্ন হলো না। আগেরটা যেরকম প্রতিস্থাপন বিক্রিয়া ছিল, এক্ষেত্রে কিন্তু এটা জারণ বিজারণে Cu থেকে এটা জারিত হয়ে CuCl2 উৎপন্ন হলো। বোঝা গেল? এবার যেটা আছে আমাদের সেটা হচ্ছে শনাক্তকরণ। শনাক্তকরণ ওই যে বললাম, আমরা একটা কিছুতে অ্যাসিড আছে কিনা নীল লিটমাসটা দিলে যদি লাল হয় বুঝে যাব সেটা অ্যাসিড, কিন্তু অ্যাসিড তো অনেক রকম আছে, কি অ্যাসিড সেটা কি করে বুঝবো? বা যদি তার মধ্যে বাইকার্বনেট বা কার্বনেটের কিছুটা গুঁড়ো মিশিয়ে দিই, তাহলে দেখবো যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে, আমরা তখনও বলতে পারি সেটা অ্যাসিড, কিন্তু তখনও আমরা এটা বলতে পারবো না যে অ্যাসিডটা কী অ্যাসিড ছিল। ওই জন্য প্রত্যেকটা অ্যাসিডের একটা আলাদা আলাদা শনাক্তকরণ পদ্ধতি আছে। বোঝা গেল? দেখো, এর যে শনাক্তকরণ পদ্ধতিটা রয়েছে সেটা হচ্ছে কীরকম, AgNO3 যেটা হচ্ছে একটা বর্ণহীন তরল মানে হচ্ছে তোমার সিলভার নাইট্রেট, তার সঙ্গে যখন HCl মেশানো হয় সেটা কি হয়, সিলভার AgCl এর একটা সাদা অধক্ষেপ ফেলে। ঠিক আছে, মানে AgNO3 সলিউশন নিলাম, তার মধ্যে HCl দিয়ে দিলাম, দেখলাম কি হলো, একটা সাদা অধক্ষেপ পড়ে গেল এবং প্লাস HNO3, এই যে সাদা অধক্ষেপটা পড়লো, এই সাদা অধক্ষেপটা দেখে আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে তোমার HCl ছিল। বোঝা গেল? এটা হচ্ছে তোমার HCl এর একটা শনাক্তকরণ পদ্ধতি। আর এই যে যেটা HClটা যেটা AgCl যেটা উৎপন্ন হলো সাদা থকথকে অধক্ষেপ, সেটা হচ্ছে তোমার HNO3-তে অদ্রাব্য। মানে এই যে দেখো সলিউশনে তো দুটো জিনিস উৎপন্ন হবে, AgCl প্লাস HNO3। যদি AgClটা HNO3-তে দ্রবীভূত হয়ে যায় তাহলে তো আমরা জানতে পারবো না যে সাদা অধক্ষেপ বা কী হয়েছিল। সেই জন্য যে অধক্ষেপটা উৎপন্ন হবে সেটা HNO3-র সাথে অদ্রাব্য, কিন্তু তার মধ্যে যদি আমরা অতিরিক্ত NH4OH দিয়ে দিই সেটা কি হবে, সঙ্গে সঙ্গে দ্রবীভূত হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের HCl এর শনাক্তকরণ পদ্ধতি। বোঝা গেল? তাহলে এই অবধি হলো আমাদের HCl। এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। আচ্ছা দেখো, নাইট্রিক অ্যাসিডকে বলা হয় হচ্ছে অ্যাকোয়া ফর্টিস HNO3। ঠিক আছে, এবার এটা দেখেই আমরা বুঝতে পারছি কি HNO3। দেখো, এটা একটা কি অ্যাসিড না অক্সি অ্যাসিড। আমি বলেইছিলাম হাইড্রোসিড আর অক্সি অ্যাসিডের কথাটা। হাইড্রোসিড মানে হচ্ছে কি, যাদের ক্ষেত্রে কোনো অক্সিজেন পরমাণু থাকবে না, আর যাদের ক্ষেত্রে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের সাথে হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকবে তারা হচ্ছে অক্সি অ্যাসিড। দেখো HNO3 হচ্ছে কি একটা অক্সি অ্যাসিড, কারণ এখানে অক্সিজেন পরমাণু বর্তমান। এটা আর নিশ্চয়ই বলার দরকার নেই। এবার দেখো রাসায়নিক ধর্ম, এটাও কি জলীয় দ্রবণে বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে H+ এবং NO3- আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, এবার দেখো এটাও হচ্ছে একটা তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড মানে এটাকে কেন আমরা তীব্র অ্যাসিড বলছি, দেখা যাচ্ছে জলীয় দ্রবণে একটা HNO3 যদি জলীয় দ্রবণ নেওয়া হয় সেখানে দেখা যাচ্ছে বেশিরভাগ আয়নই, মানে এটা মোটামুটি সম্পূর্ণরূপেই বিয়োজিত হয়ে H+ আর NO3- আয়ন উৎপন্ন করছে। আমরা বলেছি যে সমস্ত অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে H+ এবং মানে ক্যাটায়ন ও আয়নায়ন উৎপন্ন করছে তাদেরকে আমরা কি বলবো, তীব্র অ্যাসিড। তাই HNO3 হচ্ছে একটা তীব্র অ্যাসিড। আর এবার যদি আমি তোমাদের প্রশ্ন করি যে HNO3-র ক্ষারগ্রাহিতা কত, তোমরা নিশ্চয়ই বলতে পারবে 1। কেন? ক্ষারগ্রাহিতা কাকে বলে বললাম, কোনো অ্যাসিডের একটি অণুতে যত কটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু বর্তমান সেই সংখ্যাটাই হচ্ছে ওই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। ঠিক আছে, এবার দেখো HNO3-তে কটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু বর্তমান আমরা দেখছি, ভেঙে H+ NO3- হচ্ছে, তার মানে নিশ্চয়ই একটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু বর্তমান। তাই এটা এর ক্ষারগ্রাহিতা হচ্ছে কি 1। এবং এভাবেই বলতে পারি HNO3 একটা এক ক্ষারীয় অ্যাসিড। HCl আগেরটাই বলেছিলাম এক ক্ষারীয় অ্যাসিড। কিন্তু যদি H2SO4 বলি, H2SO4 ভেঙে কি হয়, 2H+ প্লাস SO4 2- হয়। তাহলে সেক্ষেত্রে দুটো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ছিল, তাহলে তার ক্ষারগ্রাহিতা ছিল কত, 2, এবং সেটা দ্বিক্ষারীয় অ্যাসিড। বোঝা গেল? তাহলে এটা তীব্র অ্যাসিড, এর ক্ষারগ্রাহিতা 1, এটা এক ক্ষারীয় অ্যাসিড, এগুলো আমরা বুঝলাম। এবার দেখো ক্ষারের সাথে বিক্রিয়া,
সেই একই রকমভাবে তীব্র ক্ষার এবং মৃদু ক্ষারের সাথে বিক্রিয়া দেখানো হয়েছে এবং দুটো ক্ষেত্রেই দেখো লবণ ও জল উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াটাকে আমরা আগেও বললাম, এটাকে কি বলা হয় না প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, বোঝা গেল? এই বিক্রিয়াটা হচ্ছে কি প্রশমন বিক্রিয়া, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া। HNO3 হচ্ছে তোমার অ্যাসিড আর এখানে NaOH হচ্ছে তীব্র ক্ষার, বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হলো। নিচেরটা দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে একটু HNO3 বিক্রিয়া লবণ এবং জল উৎপন্ন হলো। এবার দেখো বাইকার্বনেট কার্বনেটের সাথে বিক্রিয়া। একই রকমভাবে আমি সবসময় বলেছি অ্যাসিডের সঙ্গে বাইকার্বনেট ও কার্বনেটের বিক্রিয়ায় কী হবে, সবসময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। দেখো Na2CO3 এটা একটা কার্বনেট লবণ, এর সাথে HNO3 বিক্রিয়ায় NaNO3 সোডিয়াম নাইট্রেট কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড H2O উৎপন্ন হয়েছে। আবার নিচের বিক্রিয়াটা দেখো সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে HNO3 বিক্রিয়ায় কী হয়েছে, NaNO3 CO2 প্লাস H2, এক্ষেত্রেও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। মানে যখন টেস্ট টিউবে বিক্রিয়াটা করা হয়, যখন দুটো জিনিসকে মেশানো হয়, কানের কাছে যদি ধরা হয় দেখা যাবে একটা আওয়াজ হচ্ছে শিশি শিশি করে, যেমন মানে বুদবুদ বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ওপর দিকে উঠতে থাকে। সেখান থেকে আমরা মানে বুঝতে পারি যে তাহলে এটা অ্যাসিড। বোঝা গেল? এবার দেখো ধাতুর সাথে বিক্রিয়া। দেখো ধাতুর সাথে বিক্রিয়াটা মানে ধাতুর সাথে সবসময় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি হচ্ছে, নাইট্রেট লবণ উৎপন্ন হবে। কিন্তু কোন কন্ডিশনে আমরা রিয়াকশানটা করছি তার সঙ্গে না আমাদের যে প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থগুলো আছে সেগুলো একটু একটু বদলে যাবে। ঠিক আছে, দেখো ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া নাইট্রেট লবণ তো উৎপন্ন হবে, কিন্তু জিঙ্ক কপার আয়রন প্রভৃতি ধাতুর সঙ্গে যদি নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় হয় তাহলে ধাতুগুলো নাইট্রেট লবণ উৎপন্ন হলেও সঙ্গে হাইড্রোজেন উৎপন্ন হয় না, কারণ নাইট্রিক অ্যাসিড কি হয়, একটা জারক অ্যাসিড হিসাবে কাজ করে। বোঝা গেল? মানে জারক অ্যাসিড কাকে বলে, যে জারক পদার্থ কাকে বলে আর বিজারক পদার্থ কাকে বলে, আগে আমরা সেটা একটু জানি। জারক পদার্থ মানে কি, যে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়, তাই তো? এক্ষেত্রে এই HNO3টা হচ্ছে একটা জারক পদার্থ, এটা কি করছে, অন্যকে জারিত করছে এবং নিজে বিজারিত হচ্ছে। এই জন্য এক্ষেত্রে দেখো আমরা জানছিলাম আগের ক্ষেত্রে ধাতুর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, এক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে না। ঠিক আছে, এক্ষেত্রে দেখো সব ক্ষেত্রেই জল উৎপন্ন হচ্ছে। কোন কোন কাদের সাথে বিক্রিয়ায়, জিঙ্ক কপার আয়রন প্রভৃতি ধাতুর সাথে যদি নাইট্রিক অ্যাসিডের আমরা বিক্রিয়া করাই তাহলে হচ্ছে কি নাইট্রেট লবণ উৎপন্ন হবে, কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না, কারণ নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা জারক অ্যাসিড। বাট যদি ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজের সঙ্গে লঘু HNO3 বিক্রিয়া করানো হয় সেক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। বোঝা গেল? দেখো জিঙ্কের সাথে প্রথমে আমরা অতি লঘু আর শীতল নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করানো হয়েছে, সেক্ষেত্রে আমাদের জিঙ্ক নাইট্রেট এবং সঙ্গে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়েছে N2O প্লাস H2O। ঠিক আছে, এটা ছিল প্রথম বিক্রিয়াটা ছিল অতি লঘু এবং শীতল। অতএব পরীক্ষার সময় এটা অবশ্যই মনে রাখবে যে কি বলতে চেষ্টা করছে, গাঢ় HNO3 বলছে না লঘু HNO3 বলছে না 1:1 বলছে। যে রিয়াকশন কন্ডিশনটা দেবে মানে বিক্রিয়ার শর্ত যেটা দেয়া থাকবে সেটার ওপর ডিপেন্ড করেই কিন্তু প্রোডাক্টটা লিখতে হবে। বোঝা গেল? জিঙ্কের সাথে দেখো প্রথমটা অতি লঘু এবং শীতল HNO3 দিয়েছে, তার ফলে উৎপন্ন হয়েছে কি নাইট্রাস অক্সাইড N2O। পরেরটা দেখো জিঙ্কের সাথে আমরা 1:1 মানে নাতি গাঢ় এবং শীতল দেয়া রয়েছে, মানে অতি লঘু নয় কিছুটা গাঢ় 1:1 যেটা হয় দেয়া রয়েছে, মানে যতটা জল ততটাই HNO3 দিয়ে এতটা গাঢ় করেছি। প্রথমটার ক্ষেত্রে কি হয়তো অনেক জলের মধ্যে একটু HNO3 দিয়েছি, ওই জন্য আমরা বলছি কি অতি লঘু, মানে অতি লঘু খুব ডাইলিউটেড। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি করছি, যতটা জল ততটা HNO3 কিছুটা ডাইলিউটেড 1:1। সেইটার ক্ষেত্রে উৎপন্ন হচ্ছে দেখো নাইট্রিক অক্সাইড, জিঙ্ক নাইট্রেট এবং ওয়াটার। আর জিঙ্কের সাথে এবার যদি আমরা উষ্ণ এবং গাঢ় HNO3 দিচ্ছি সেক্ষেত্রে উৎপন্ন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, জিঙ্ক নাইট্রেট এবং জল। মানে কি কন্ডিশনে আমরা HNO3টাকে নিচ্ছি তার উপর ডিপেন্ড করে দেখো আমাদের বাকি জিঙ্ক নাইট্রেটটা সব ক্ষেত্রেই উৎপন্ন হচ্ছে, কিন্তু নাইট্রাস অক্সাইড উৎপন্ন হচ্ছে কি নাইট্রিক অক্সাইড কি নাইট্রোজেন ডাইঅক্সাইড সেটা ডিপেন্ড করছে কিন্তু এই রিয়াকশানের শর্তটার উপর। বোঝা গেল? এটা কিন্তু মনে রাখবে এগুলো। দেখো সেরকম কপার
কপারের সাথেও অতি লঘু আর শীতল যখন দিয়েছি নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়েছে, যখন উষ্ণ গাঢ় দিয়েছি সেক্ষেত্রে আবার কি উৎপন্ন হয়েছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর 1:1টা এখানে লেখা হয়নি, 1:1ও যদি দিতাম দেখতাম আমরা নাইট্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে। বোঝা গেল? আর আমরা এবার পরের বিক্রিয়াটায় যাচ্ছি। এই যে প্রথমেই বলেছিলাম শুধুমাত্র যদি HNO3-র সঙ্গে ম্যাগনেসিয়াম কিংবা ম্যাঙ্গানিজ এদের যদি লঘু HNO3-র সঙ্গে বিক্রিয়া করানো হয় তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। দেখো Mg প্লাস 2HNO3 লঘু এবং শীতল, সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। বোঝা গেল? তাহলে এগুলো ছিল বিক্রিয়া। নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াগুলোর মধ্যে অনেক রকম রিয়াকশন কন্ডিশন দিয়ে আলাদা আলাদাভাবে বিক্রিয়াগুলো আছে। অতএব কোন ক্ষেত্রে নাইট্রাস অক্সাইড, কোন ক্ষেত্রে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কোন ক্ষেত্রে তোমাদের নাইট্রিক অক্সাইড এটা উৎপন্ন হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখে দেখে পড়বে। ঠিক আছে? এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে শনাক্তকরণ। ঠিক আছে? দেখো শনাক্তকরণে অনেকটা বিক্রিয়া লেখা রয়েছে, কারণ এতটা বিক্রিয়ার মাধ্যমেই হয় রিয়াকশানটা। দেখো আমি এবার যদি মুখে ব্যাপারটা বোঝাই, শনাক্তকরণ প্রক্রিয়াটা কীরকম হবে, একটা টেস্ট টিউবের মধ্যে কিছুটা নাইট্রিক অ্যাসিড নিতে হবে। ঠিক আছে? কিছুটা নাইট্রিক অ্যাসিড নিলাম, HNO3 নিলাম, তার মধ্যে সম পরিমাণ আমরা সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দিলাম। ঠিক আছে? সেই ফেরাস সালফেট মিশিয়ে সেটাকে রেখে ঠান্ডা করা হলো। এবার ওপর থেকে টেস্ট টিউবের গা ধরে, এটা ঠিক করে না দেখালে বোঝাটাও একটু মুশকিল, ওপর থেকে টেস্ট টিউবের গা দিয়ে আমরা আস্তে আস্তে করে কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম। যে জায়গায় গিয়ে H2SO4টা যে মুহূর্তে গিয়ে ওই মানে HNO3 আর FeSO4 মানে নাইট্রিক অ্যাসিড আর ফেরাস সালফেটের যে জলীয় দ্রবণটা আমরা তৈরি করেছি, যে মুহূর্তে সেই দ্রবণের কন্ট্যাক্টে আসবে দেখা যাবে ওখানে একটা বাদামি রঙের বলয় সৃষ্টি হচ্ছে। যে বলয়টা কি, নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট। ঠিক আছে? এই যে বাদামি বলয়টা সৃষ্টি হবে, এই বাদামি বলয়টা দেখে আমরা বুঝবো কি, তাহলে নিশ্চয়ই ফেরাস সালফেটের সঙ্গে যে অ্যাসিডটা মিশ্রিত ছিল সেটা কি ছিল, HNO3। এটা হচ্ছে HNO3-র কনফার্মেটরি টেস্ট বলা হয়, এটা হচ্ছে বলয় পরীক্ষা। ঠিক আছে? এই পরীক্ষা দ্বারা HNO3-কে আমরা শনাক্ত করতে পারি। ঠিক আছে? দেখো এখানে বিক্রিয়াটা প্রথমে FeSO4-এর সঙ্গে H2SO4 দিয়ে করা হয়েছে, তারপর FeSO4 প্লাস 6H2O দিয়ে FeH2O6SO4 প্লাস NO দিয়ে আলটিমেটলি যেটার কারণে বাদামি বলয়টা সৃষ্টি হয় সেটা হচ্ছে যে নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট, এটাই হচ্ছে আমাদের বাদামি বলয়। বুঝেছো? এইটাই হচ্ছে বাদামি বলয়টা, এটা তার এই কম্পাউন্ডটাই ও ক্ষেত্রে তৈরি হয়, যেটার কালারটা হচ্ছে ওই বাদামি রিংয়ের মতো একটা তৈরি হবে। কিন্তু যদি অ্যাসিডটা আমরা ঘপ করে ঢেলে দিই, মানে খুব ধীরে ধীরে না ঢেলে, ওপর থেকে যখন H2SO4টা ঢালছি খুব ধীরে ধীরে ঢালতে হবে, যাতে আস্তে আস্তে করে গিয়ে ওই সলিউশনের কন্ট্যাক্টে আসে। এবার যদি ধপ করে ওপর থেকে ফেলে দিই তাহলে বলয়টা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা আর বলয়টা দেখতে পাবো না। অতএব খুব ধীরে ধীরে ওপর থেকে H2SO4টাকে ঢালতে হবে, FeSO4 আর HNO3 যে সলিউশনটা তৈরি হচ্ছে তার মধ্যে ধীরে ধীরে ঢাললে আমরা একটা বলয় দেখতে পাবো, আর সেটাই হচ্ছে, যদি বলয়টা দেখতে পাই তাহলে সেটাই হচ্ছে নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ পদ্ধতি। এবার এটা আসে, তোমরা নিচু ক্লাসে পড়ে থাকতে পারো, অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ, মানে 3 আয়তন গাঢ় HCl এর সঙ্গে 1 আয়তন গাঢ় HNO3-র মিশ্রণকে অম্লরাজ বলা হয়। আর এই অ্যাসিডটা হচ্ছে সোনা, প্লাটিনাম ইত্যাদি এই অ্যাসিডে দ্রবীভূত হয়। এটা খুব স্ট্রং অ্যাসিড। বোঝা গেল? এবার অ্যাসিডগুলো আমরা মোটামুটি পড়ে ফেলেছি। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি, সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা। সোডিয়াম হাইড্রক্সাইডকে কস্টিক সোডা বলা হয়, মানে একটা ক্ষারের কিছু রাসায়নিক ধর্ম আমরা পড়ব। আচ্ছা দেখো, আমরা ক্ষারগ্রাহিতা কাকে বলে পড়েছিলাম না একটু আগে, যে একটা অ্যাসিডের অণুতে যতগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে তাকে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলে, সেই সংখ্যাটা। এবার ক্ষারের যেটা হয় সেটা হচ্ছে কি, অম্লগ্রাহিতা। কোনো অ্যাসিডের একটা অণুতে যতগুলো প্রতিস্থাপনযোগ্য OH মূলক থাকে তাকে ওই NaOH-এর অম্লগ্রাহিতা বলে। তাহলে NaOH যেটা হলো সেটা বিয়োজিত হয়ে Na+ আর OH- আয়ন উৎপন্ন করলো। দেখো একটা NaOH-এর মধ্যে একটাই মাত্র প্রতিস্থাপনযোগ্য OH মূলক আছে, তাহলে NaOH-এর অম্লগ্রাহিতা কত? 1।
বোঝা গেল? আর এটা তীব্র ক্ষার কেন আমি আগেও পড়াতে বলেছি, NaOH এর জলীয় দ্রবণে দেখা যায় বেশিরভাগ বা সম্পূর্ণরূপেই NaOH বিয়োজিত হয়ে Na+ আর OH- আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, বেশিরভাগ যারা বিয়োজিত হয়ে যায় বা সম্পূর্ণরূপে যে বিয়োজিত হয়ে যায় তাদেরকে আমরা কি বলছি, অ্যাসিডের ক্ষেত্রে তীব্র অ্যাসিড আর ক্ষারের ক্ষেত্রে তীব্র ক্ষার। বোঝা গেল? অ্যাসিডের সাথে বিক্রিয়া আমরা আগেই পড়েছি, HCl + NaOH। ঠিক আছে, এগুলো আগে পড়েছি, NaCl + H2, যেটাকে আমরা কি বলি না, প্রশমন বিক্রিয়া। ধাতুর সাথে বিক্রিয়া দেখো, অ্যালুমিনিয়ামের সাথে গাঢ় এবং উষ্ণ সোডিয়াম হাইড্রোক্সাইডের জলের প্রেজেন্সে বিক্রিয়ায় অ্যালুমিনেট, এটা ঠিক আছে, অ্যালুমিনেট উৎপন্ন হয়। বোঝা গেল? আবার জিঙ্কে, এটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2। ঠিক আছে, জিঙ্কের সাথে NaOH এর গাঢ় এবং উষ্ণ NaOH এর যদি বিক্রিয়া করানো হয় কি হয়, সোডিয়াম জিঙ্কেট প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। এই মোটামুটি এই বিক্রিয়াগুলোই তোমাদের আছে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাসিড ও ক্ষারের নিরাপদ ব্যবহার। মানে দেখো, ল্যাবরেটরিতে কাজ করার সময় মানে যদি অ্যাসিড বা বেস নিয়ে আমাদের কাজ করতে হয়, প্রথম হচ্ছে কি আমাদেরকে অ্যাপ্রন পরে কাজ করতে হয়। এছাড়া যদি তীব্র অ্যাসিড বা ক্ষার শরীরের যদি কোনো অংশে আমাদের লাগে সেক্ষেত্রে কি হয়, ত্বক পুড়ে যায়। তাই অসাবধানতাবশত যদি কোনো কারণে অ্যাসিড বা ক্ষার দেহের কোনো অংশে পড়ে, সঙ্গে সঙ্গে ওই অংশে কি হচ্ছে, প্রথমে তোমাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর অ্যাসিড পড়লে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ দিতে হবে। কারণ কি, অ্যাসিডের সঙ্গে আমরা জানি কি সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করলে কি হবে, ও যেই বিক্রিয়া করে দেবে সেই ওই জায়গাটা থেকে অ্যাসিডের প্রকোপটা চলে যাবে। তাহলে একটুখানি যে জায়গাটা পুড়ে জ্বালা করছিল সেই জায়গাটা অনেকটা আমাদের বেটার ফিল হবে। আর যদি ক্ষার পড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের কি দিতে হবে, লেবুর রস দিতে হবে। ক্ষার মানে হচ্ছে আমরা জানি লেবুর রসটা কি, তাতে কি থাকে, অ্যাসিড থাকে। তাহলে ক্ষারের সাথে সেক্ষেত্রেও অ্যাসিডের বিক্রিয়া হবে। ক্ষারের যে প্রকোপটা মানে বডিতে যে জায়গায় পড়েছে সেই জায়গাটাকে তাহলে আমাদের একটু আরাম দেবে, কারণ বিক্রিয়া করে যাবে। মানে তীব্র অ্যাসিডের সংস্পর্শে ত্বকে প্রচণ্ড জ্বালার সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি আমাদের অ্যাসিড বার্ন বলে। আর তীব্র ক্ষারের সংস্পর্শে ত্বকে যে প্রচণ্ড জ্বালার সৃষ্টি বা ক্ষতের সৃষ্টি হয় সেটাকে কি বলা হয়, অ্যালকালি বার্ন। ঠিক আছে, মানে ক্ষার লেগে যেটা পড়ে সেটা হচ্ছে আমরা অ্যালকালি বার্ন বলি, আর যেটা তোমাদের অ্যাসিড লেগে পুড়ে যায় সেটাকে আমরা কি বলি, অ্যাসিড বার্ন। এক্ষেত্রে এটা আমি কিছু লিখিনি, এমনি তোমাদের বুঝিয়ে দিলাম। এবার দেখো, অ্যাসিড ও ক্ষারের ধর্মে জলের গুরুত্ব। এটা মোটামুটি তোমরা একটু পড়ছো এতক্ষণ ধরে এই বিষয়টাই। দেখো, আমরা সবসময় বলছি কি অ্যাসিড এবং ক্ষারের ধর্মে জলের গুরুত্বটা কিন্তু অনেকটা। কারণ হচ্ছে দেখো, জলীয় দ্রবণ ছাড়া অ্যাসিড বা ক্ষারের তো বিয়োজনটা সম্ভব হচ্ছে না। কারণ দেখো, অ্যাসিড কাকে বলে বলছি, যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করছে এবং সেই H+ আয়ন জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রক্সোনিয়াম আয়ন উৎপন্ন করছে। আর ক্ষার কাকে বলে, যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH- আয়ন উৎপন্ন করছে। তাহলে অ্যাসিড আর ক্ষারের রাসায়নিক যে ধর্মটা তারা সেটা কিসের দ্বারা প্রকাশ পায়, অ্যাসিডের ক্ষেত্রে H+ আয়নের দ্বারা প্রকাশ পায় এবং ক্ষারের ক্ষেত্রে OH- আয়নের দ্বারা প্রকাশ পায়। সুতরাং যদি জল না থাকে তাদের বিয়োজন ঘটবে না, বিয়োজন যদি না ঘটে H+ আর OH- আয়নটাই উৎপন্ন হবে না। আর H+ আর OH- যদি আয়নটা না উৎপন্ন হয় তাহলে অ্যাসিডের অ্যাসিডিক বা ক্ষারের ক্ষারীয় ধর্মটা প্রকাশ পাবে না। কারণ অ্যাসিড ও ক্ষারের ধর্ম প্রকাশের জন্য কি হচ্ছে, এই জলীয় মাধ্যমটারই আমাদের প্রয়োজন। বোঝা গেল? দেখো, অ্যাসিড প্লাস H2O, মানে এখানে শর্ট এমনিভাবে লেখা রয়েছে, সব অ্যাসিডের ক্ষেত্রে H2O আয়ন উৎপন্ন হয়, H2O+। ক্ষারের সঙ্গে H2ওর বিক্রিয়া OH- আয়ন উৎপন্ন হচ্ছে এবং এই H3O+ এবং OH- আয়নই কী করছে, যথাক্রমে অ্যাসিড ও ক্ষারের ধর্ম প্রকাশ করছে। ঠিক আছে, যেমন ধরো আমি যদি H2SO4 ধরি, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে 2H+ আর SO4 2- আয়ন উৎপন্ন হবে। ঠিক আছে, এই যে অ্যাসিড এগুলো কী হচ্ছে, জলীয় দ্রবণে আয়নিত হলেই তবে আমাদের এই আয়নটা দেবে। এবার এই আয়নটাই হচ্ছে কি তোমার অন্যান্য, এই আয়নটা যদি উৎপন্ন না হয় কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। ফলে সব ক্ষেত্রেই আমাদের অ্যাসিড ও বেসের ক্ষেত্রে জলীয় মাধ্যমের প্রয়োজন। বোঝা গেল? এবং জলীয় মাধ্যমের গুরুত্ব খুব বেশি। এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে পিএইচ স্কেল। দেখো, আমরা বলছি অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত H+ আয়ন উৎপন্ন করে,
ক্ষার জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করে। আচ্ছা, আর তাহলে যদি কোনো দ্রবণে H প্লাস আয়নের থেকে OH মাইনাস আয়ন বেশি থাকে তাহলে সেটাকে আমরা বলছি ক্ষারক্রিয় দ্রবণ। আর যদি কোনো দ্রবণে H প্লাস আয়ন OH মাইনাস আয়নের থেকে, যদি কোনো দ্রবণে H প্লাস আয়নটা সব থেকে বেশি থাকে, মানে OH মাইনাস আয়নের থেকে যদি H প্লাস আয়ন বেশি থাকে তাহলে সেটা কি দ্রবণ? আম্লিক দ্রবণ, কারণ H প্লাস আয়ন বেশি। আর যদি কোনো দ্রবণে OH মাইনাস আয়নটার গাঢ়ত্ব সব থেকে বেশি থাকে, মানে OH মাইনাস আয়ন H প্লাস আয়নের থেকে বেশি থাকে, তাকে কি বলবো আমরা? ক্ষারকীয় দ্রবণ। আর যদি কোনো দ্রবণে H প্লাস আর OH মাইনাস আয়নের গাঢ়ত্বটা সমান থাকে সেটাকে আমরা কি বলবো? প্রশম দ্রবণ। এটা আমরা বুঝছি যে জল অ্যাসিডগুলো বিয়োজিত H প্লাস হয়, ক্ষারগুলো বিয়োজিত OH মাইনাস আয়ন উৎপন্ন করে, কিন্তু আমরা বুঝবো কী করে যে কোন দ্রবণে H প্লাস আয়নের গাঢ়ত্ব বেশি বা কোন দ্রবণে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব বেশি? এটা তো আমরা এমনি এমনি বুঝতে পারবো না, জলের অ্যাসিডের দ্রবণে ঢুকে তো আমাদের পক্ষে এটা দেখা সম্ভব নয়। সের জন্য কি হচ্ছে, একটা স্কেল আছে, সেই স্কেলটাকে বলা হচ্ছে কি পিএইচ স্কেল। এই স্কেলটা কি করে যে এই স্কেলটার মাধ্যমে কোন দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারকীয় বা প্রশম কিনা তা পরিমাপ করা হয়। বোঝা গেল? এই স্কেলটা হচ্ছে 0 থেকে 14 অবধি দাগ কাটা হয়েছে এখানে, ঠিক আছে? 0 থেকে 14 অবধি দাগ কাটা হয়েছে। 7 মানে হচ্ছে দেখো মিডল, একদম 7। কোনো দ্রবণের পিএইচ যদি আমরা দেখি 7 তাহলে আমরা বলবো দ্রবণটা কি? প্রশম। বোঝা গেল? কোনো দ্রবণের পিএইচ যদি 7 হয় তাহলে আমরা বলবো কি? দ্রবণটা প্রশম। এবার 7 থেকে আমি 14-এর দিকে যত যাব কি হবে? যত যাব ক্ষারকের তীব্রতা বৃদ্ধি পাবে, ঠিক আছে? এদিকে যত যাব তত ক্ষারের তীব্রতা বৃদ্ধি পাবে বা সেটা তত বেশি ক্ষারকীয়। আর 7 থেকে আমি 0-র দিকে যত আসবো, মানে উল্টো দিকটা দেখো, 7-এর এই হাফটা, তাহলে বলবো কি এদিকে যত আসবে, মানে 0-র দিকে যত যাব অ্যাসিডের তীব্রতা বৃদ্ধি পাবে, আর 14-এর দিকে যত যাব 7 থেকে ক্ষারের তীব্রতা বৃদ্ধি পাবে। বোঝা গেল? মানে এই যে আমরা বলছিলাম একটা দ্রবণ আম্লিক মানে H প্লাস আয়ন তাতে বেশি আছে, ক্ষারকীয় মানে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব বেশি আছে, প্রশম মানে H প্লাস আর OH মাইনাস আয়নের গাঢ়ত্ব সমান। বোঝা গেল? কিন্তু আমরা বলবো কি করে? সেটা তো কিছু একটা স্কেলে বা কিছুভাবে তো আমাদেরকে জিনিসটা মাপতে হবে। সেটার জন্য হচ্ছে কি পিএইচ স্কেল। কোনো দ্রবণের পিএইচটা যদি 0 থেকে 7-এর মধ্যে থাকে তাহলে আমরা বলবো সেটা অ্যাসিডিক। যদি এদিকে আমার 0 থেকে 6-এর মধ্যে থাকে, মানে তাহলে আমরা বলবো এদিকে এটা অ্যাসিডিক। আবার 7-এর পর থেকে যদি এদিকে 14-এর মধ্যে থাকে তাহলে এটা আমরা কি বলবো? যে সেগুলো ক্ষারকীয়। আর যদি 7-এ থাকে এক্সাক্ট তাহলে সেটা আমরা কি বলবো? প্রশম। এবার একটা বক্তব্য আছে, দেখো 7 থেকে 8, 9, 10, 11, 12 এদিকে যত যাবে কি হচ্ছে? ক্ষারকীয়তা বৃদ্ধি পাবে। আবার এদিকে 6, 5, 4, 3, 0, 1 এদিকে যত আসবে তত হচ্ছে কি? অ্যাসিডের তীব্রতাটা বৃদ্ধি পাবে। বোঝা গেল? এবার যদি তোমাকে একটা বলা হয় একটি দ্রবণের পিএইচ 3 আর আরেকটা দ্রবণের পিএইচ হচ্ছে তোমার 5, তাহলে তুমি বলো তো যে কোনটা বেশি আম্লিক? 7-এর এদিকে একটু এলে 5, আবার 0-র একদম কাছে হচ্ছে তোমার 3। মানে আমি কি বললাম? যত 0-র দিকে আসবে তত বেশি তীব্রতা বৃদ্ধি পাবে অ্যাসিডের। তাহলে যার যে দ্রবণের পিএইচ 3 সে বেশি আম্লিক। বোঝা গেল? মানে সে বেশি তীব্র অ্যাসিড। আর যার 5 ছিল সেও অ্যাসিড, কিন্তু যার 3 তার থেকে কম। বোঝা গেল? আবার যদি তুমি এদিকে কোনো একটা ক্ষার নিলাম যার পিএইচ একজনের 10 আর একজনের 13, কার তাহলে কে বেশি তীব্রতা? কার বেশি? যার 13, কারণ 14-র দিকে যত যাবে কি হচ্ছে? ক্ষারকীয়তাটা বৃদ্ধি পাবে। বোঝা গেল? তাহলে পিএইচ হচ্ছে কি? যে ব্যবস্থার মাধ্যমে কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা ক্ষারকীয় কিংবা প্রশম সেটা আমরা জানতে পারি, তাকে বলা হচ্ছে পিএইচ স্কেল। যেমন পাতিলেবুর রসের পিএইচ তুমি বলো কত হতে পারে? 7-এর কম, কারণ আর যাই হোক 7-এর কম হবে কারণ এটা আম্লিক বা এতে অ্যাসিড থাকে আমরা জানি। চুন জল কত না বলতে পারলেও এটুকু বলতে পারবো 7-এর বেশি, কারণ হচ্ছে কি? এটা ক্ষারকীয়। ভিনিগারে কি থাকে? অ্যাসিডিক অ্যাসিড থাকে, তাহলে অ্যাসিড মানে 7-এর কম। কতটা কি সেটা এক্সাক্টটা না বললেও 7-এর কম। খাদ্য লবণের জলীয় দ্রবণ হচ্ছে কি? প্রশম, তাহলে সেটা কত হবে? 7। বোঝা গেল? প্রশমগুলো 7,
আর ক্ষারগুলো এদিকে 7-এর ওপরে পড়বে ওপাশে, আর এদিকে এটা 7-এর এদিকে আসবে। বোঝা গেল? তাহলে আম্লিক দ্রবণের পিএইচ 7-এর কম হবে সবসময় এবং 0 পর্যন্ত থাকবে। 0-র দিকে যত যাবে অ্যাসিডের তীব্রতাটা তত বৃদ্ধি পাবে। ক্ষারকীয় দ্রবণের পিএইচ 7-এর বেশি থাকবে, 14 পর্যন্ত যেতে পারে। যত 14-র দিকে যাবে তত কি হবে, এর তীব্রতা বৃদ্ধি পাবে। আর প্রশম দ্রবণের পিএইচ হচ্ছে 7। বোঝা গেল? আজকে আমরা এই অবধি শেষ করলাম। প্রত্যেকে ভালো করে পড়বে, বিক্রিয়াগুলো লেখার চেষ্টা করবে। কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে? আজকে এই অবধি থাকলো, পরের দিন আমরা আবার পরের অংশগুলো আলোচনা করব।